নয়ন অভিরাম প্রাকৃতিক দৃশ্যের আধার পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকত, যার একদিকে রয়েছে বিস্তার জলরাশি, অন্যদিকে রয়েছে বিস্তার সমুদ্র উপকূলীয় বন। সমুদ্রের গর্জে ওঠা ঢেউগুলো আপনার মন কেড়ে নিবে। এইখানেই দাঁড়িয়ে দেখতে পারবেন সূর্য অস্ত যাওয়া এবং সূর্য ওঠার নয়ন অভিরাম দৃশ্যগুলি। সকাল থেকে সন্ধ্যা অবধি এই দৃশ্য আপনি সর্বদাই উপভোগ করতে পারবেন। এই নয়ন অভিরাম দৃশ্যগুলো উপভোগ করার জন্য আমরা ঢাকা থেকে প্রথমে তো বরিশালে যাই লঞ্চের মাধ্যমে। লঞ্চ থেকে নেমে তারপরে বাহ্যগে পটুয়াখালী সমুদ্র সৈকতে উদ্দেশ্যে রওনা দেই এবং সেখানে 1000 টাকার বিনিময়ে বিভিন্ন ভালো মানের মোটামুটি হোটেলগুলো পাওয়া যায়। আপনারা সেখানে হোটেলে উঠে নিজেদের একটা বিশ্রাম নিয়ে তারপরে আপনার লোকেশন খুঁজে খুঁজে বের করবেন যে কোথায় কোথায় ঘোরা যায়। আমি সর্বপ্রথম যখন কুয়াকাটা যাই, কুয়াকাটা যাওয়ার পর কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলাম, সেখানে হাঁটছিলাম সমুদ্র সৈকতের পাড় দিয়ে। অনেককেই আমাদের কাছে গাড়ি নিয়ে আসলো, মানে বাইক নিয়ে আসে অনেক জায়গার ঠিকানা দেয় যে এই জায়গায় বেড়াতে পারবেন। আমি অনেককেই না করে দিই যে হয়তো হতে পারে সিটার পাল্লায় পড়ছি বা এরকম কিছু, কিন্তু এমন একজন ব্যক্তি এসে আমার পাশে দাঁড়ায় এবং সেই ভাই আমাকে অনেকভাবে ইন্সপায়ার করে যে ভাই চলেন যাই, কোনো অসুবিধা হবে না। আমি ওই ভাইয়ের হুন্ডা, মানে একটা বাইক ছিল, ওই ভাইয়ের ছোট একটা বাইক, আমি আশকারা না করেই ভাইয়ের সাথে রওনা দিলাম। প্রথমে তো আমি বললাম যে আমাকে নিয়ে কাওয়ারচরে নামায় দিয়ে আসবেন, যেখানে কাওয়ারচরের পাশেই আছে আপনার লাল কাঁকড়ার দ্বীপ। লাল কাঁকড়ার দ্বীপে নামায় দিয়ে আসবেন, কত টাকা নেবেন? উনি বললো যে লাল কাঁকড়ার দ্বীপে নামায় দিয়ে আসবো 600 টাকা নেব। আমি ওনার বাইকে করে লাল কাঁকড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। পাশে সমুদ্রের পাশে দেখা যাচ্ছে সুন্দর সুন্দর বন, এত সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, ক্যামেরা দিয়ে সেটা প্রকাশ করা যাবে না। এই পর্যন্ত আমাদের আশকারা ছিল, এটা ছিল হলো লাল কাঁকড়ার দ্বীপ। এখান অবধি আমাদের 600 টাকা আশকারা ছিল। এই ভাইয়া বললো যে এখান থেকে যে দৃশ্য দেখছেন এর চেয়ে ভালো দৃশ্য আরও সামনের দিকে আসে, চলেন বেড়ায় আসি। তা আমি রাজি হয়ে গেলাম যে না, দৃশ্যগুলো ভালো লাগছে, আগানো তালে থাকি। উনি বললো যে সামনে আরেকটা আছে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, আমাকে নিয়ে সেই মিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। আসলে দৃশ্যগুলো খুব ভালো লাগছিল। লাল কাঁকড়া দেখছি, সমুদ্র পাড়ে ঝাউবন দেখছি, তারপরে নৌকা ইত্যাদি সব মিলে খুব ভালো লাগছিল। উনি আমাদের সব কিছু ভালোভাবে গাইড করতে লাগলো। আসলে আমি ওনার সাথে কোনো বার্গেটিং করিনি, যদি বার্গেটিং করতাম তাহলে হয়তো বা আমাকে এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারতাম না, কারণ উনি আমাকে এই সুন্দর দৃশ্যগুলোর জায়গায় নিয়ে যেত না। অনেকেই আছে যে গাইডদের সাথে খুব রাফ ব্যবহার করেন, দর কষাকষি করেন, খুব করে দর কষাকষি করেন। সেক্ষেত্রে দেখা যায় যারা আপনাদের গাইড থাকবে তারা কিন্তু আপনাদের অনেক জায়গায় নিয়ে যাবে না, ফাঁকি দিবে। গাইডদের সাথে মোটামুটি একটা সৌন্দর্য আচরণ করবেন এবং মোটামুটি একটা মানের, হয়তো আপনার উনি যেভাবে বলবে। অনেকেই আছে যে ওনার থেকে কোনো গাইড 2000 টাকা চাচ্ছে, সেক্ষেত্রে অনেকেই কি বলে যে 2000 না ভাই 300 টাকা দেবো। যেহেতু গাইডদের কাজ পথ দেখানো এবং জায়গা দেখানো, তারা অনেক সময় আছে যে শেষ মুহূর্তে রাজি হয়ে যায় যে না 300 টাকায় আমি রাজি। কিন্তু আপনার যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, যে জায়গায় আপনাকে নিয়ে যাবে বা সবাই ঘুরে বা গোপনীয় অনেক কিছু সৌন্দর্য থাকে, সেই সব জায়গায় ওনারা আর নিয়ে যাবে না, আপনাকে 300 টাকা অবধি নিয়ে যাবে। কিন্তু আপনি যদি আশকারা করেন যে উনি বলছে যে 2000 টাকা, আপনি যদি বলেন যে 1000 টাকা দেবো, তাহলে উনি কিন্তু মনের মতন জায়গা নিয়ে যাবে এবং যে জায়গা নিষিদ্ধ থাকবে সেই সব জায়গায় তো নিয়ে যাবে। আর যদি আপনি 300 টাকা দিতে চান তাহলে সেক্ষেত্রে ওনারা কি করে যে যেখানে নিষিদ্ধ নেই সেখানেও বলবে যে না, এই সামনের দিকে যাওয়া যাবে না, নিষিদ্ধ আছে। কারণ উনি চিন্তা করবে 300 টাকার যে টাইম, এই টাইমের মধ্যে আপনাদের ঘুরায় শেষ করে দিবে। আর আপনি যদি 1000 টাকা দেন তাহলে কিন্তু উনি মনে সন্তুষ্টতে যেখানে নেওয়ার প্রয়োজন নেই, যে সৌন্দর্য আপনাকে দেখানোর প্রয়োজন নেই, সেখানেও নিয়ে যাবে। আমাদের কিন্তু তাই করছিল। মোটামুটি আমি ওনার সাথে কোনো বার্গেটিং করিনি, তবে উনি আমাকে ঠগাইছিল আর কি। কারণ টোটাল হয়তো 800 টাকা বিল আসতো ওনার, তবে উনি আমার থেকে মোটামুটি 1200 টাকা নিয়েছিলেন। যাই হোক, তবে আমার উপভোগ করতে পারছিলাম। এটা হলো মিনি কক্সবাজার, আসলে অস্বাভাবিক সুন্দর। এখানে সাধারণত দেখা যায় যদি কুয়াকাটা যারা বেড়াতে যায় তাদের 10% লোক এই জায়গাটা যায় না। এইটার নাম মিনি সুইজারল্যান্ড। মিনি সুইজারল্যান্ডটা আসলেই মিনি সুইজারল্যান্ডের মতন দেখতে, খুবই সুন্দর এবং খুবই উপভোগময়। আপনি এখানে গেলে অবশ্যই উপভোগ করতে পারবেন। যে কোনো বাইক রাইডারের সাথে আপনি বলবেন যে আমি A to Z দেখতে চাবো,
কত টাকা, হয়তো উনি 2000 টাকা চাইলে আপনি 1200 বা 1000 টাকা বা 800 টাকার মধ্যে এর মধ্যে একটা আশকারা করে নেবেন। এবং আপনাকে কিন্তু ওনারা পর্যাপ্ত টাইম দেয়, ওই যা পর্যাপ্ত টাইম দেবে আপনাকে ছবি তোলার জন্য বা দেখার জন্য পর্যাপ্ত টাইম দেয়। কিন্তু আমি যেহেতু প্রথম গেছিলাম আমি বুঝতে পারিনি, উনি যেখানে থামতে চেয়েছে বা দাঁড়াতে চেয়েছে এবং বলছে ভাই ছবি উঠবেন, আমি বলছি না ভাই আমার ছবি ওঠার দরকার নেই। আমি ভাবছি যে হয়তো যত টাইম নষ্ট করব তত বিল উঠবে, কিন্তু আসলেই তা না। আমাকে ওখানে ঘোরানোর পর তিনি আবার ব্যাক করলেন এবং আমাকে বারবার বলছিল ভাই ছবি ওঠেন, এই জায়গায় দাঁড়ান, আমি ছবি উঠাই দিচ্ছি। কিন্তু আমি আসলে ওই সুযোগটা নেইনি। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে বেলা ডুবে যাচ্ছে, যেহেতু অনেক পথ এসেছি, প্রায় আপনার 11 না, উনি বললো 20 কিলোমিটার মতন, আপনার মোটামুটি 20 কিলোমিটার নাও হলে 15-16 কিলোমিটার, যেটা কুয়াকাটা থেকে সমুদ্র সৈকতে প্রায় 15-16 কিলোমিটার মতন এত দূরে আসি। এবং পাশেই জঙ্গল, মানুষের আনাগোনা কম, বেলা ডুবে যাচ্ছে, এই কারণে আমি সব জায়গায় ছবি উঠাইতেও পারিনি বা ভিডিও করতে পারিনি সুন্দরভাবে। তবে দেখার মতন একটা জায়গা, খুব সুন্দর লাগবে। আপনি এটা কি করবেন, আপনি যখন কুয়াকাটাতে যাবেন, কুয়াকাটা সমুদ্রের দিকে মুখ রেখে হাতের বামের দিকে এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। এইটাকে বলা হয় কাওয়ার চর, আরেকটাকে বলা হয় আপনার লাল কাঁকড়ার দ্বীপ, আরেকটা বলা হয় মিনি কক্সবাজার। এই 3টা জায়গায় আপনি বেড়ায় আসবেন, গেলে অবশ্যই বেড়ায় আসবেন। কারণ আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সন্ধ্যার না, মোটামুটি আসর আজানের সময় এখানে কিন্তু লোক নেই, তেমন একটা লোকের সমাগম নেই। কারণ কি এখানে মানুষ আসেই না তাদের আগে থেকেই, কাওয়ার চরের আগে থেকেই। কারণ এই যে যারা থাকে রাইডার থাকে বা যারা পথ প্রদর্শক থাকে, মানে যারা আপনাকে দেখাবে যে এই জায়গায় সৌন্দর্য আছে, তারা কি করে 300 টাকা বা 400 টাকা আশকারা করে আসে। তারা কি করে কাওয়ার চরের আগ থেকেই ঘুরায় এনে চলে যায়, কারণ একটা নদী পাওয়া যায়, ওই নদী ওরা পার হতে চায় না। ওই নদী পার হতে 50 টাকা লাগে, সেটা আমরা এখন দেখতে পাবো হয়তো অল্প সময়ের মধ্যে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সৌন্দর্য কাকে বলে, ভিডিওতে হয়তো টোটাল কভার করতে পারিনি, তবু যতটুকু আমি পারছি ততটুকু চেষ্টা করছি যে এই সৌন্দর্যটা। আর আপনারা গেলে অবশ্যই চেষ্টা করবেন A to Z ঘুরে আসার। প্রথমত কি করবেন, আপনারা কুয়াকাটা গিয়ে হোটেল ভাড়া করার পর সেখানে বসে আপনারা গুগলে সার্চ করবেন যে কুয়াকাটা কোথায় বেড়ানো যায়, এবং গুগল ম্যাপ থেকে সেই জায়গার লোকেশনগুলো ভালো করে দেখে নেবেন, কত কিলোমিটার হয়, কিভাবে যেতে হবে, ডিটেলস দেওয়া থাকবে। তারপরে আপনারা বিভিন্ন গাড়ির মাধ্যমে, হয়তো ওখানে বেশিরভাগই পাওয়া যায় অটো চালিত ভ্যান আর বাইক পাওয়া যায়। আপনারা যদি সিজনাল সময়ে যান তাহলে হয়তো বেশি খরচ হবে। আর একটা জিনিস, ওনারা কিন্তু আপনাদের সামনেই দেখাবে যে এইটা সরকার কর্তৃক ঘোষিত ভাড়া। যেমন আমাকে এখানে ঘোরানোর পরে আমাকে বললো যে দেখেন ভাই, এটা সরকার কর্তৃক ঘোষিত ভাড়া 2100 টাকা আসে, কিন্তু সেই মুহূর্তে আমার পকেটে ছিল 1200 টাকা। আমি ওনাকে 1200 টাকা দিয়ে বললাম যে ভাই আপনি যদি আমাকে এখন মেরেও ফেলেন তবু আমার পকেটে কোনো টাকা নেই, এই 1200 টাকাই আছে, এখন নিলে 1200 টাকাই আপনাকে নিতে হবে। পরবর্তীতে জানতে পারলাম যে না, আমি যেখান থেকে ঘুরে আসছি আসলে এটা আশকারা করে গেলে হয়তো 800 থেকে 900 টাকা নিত। তবে হ্যাঁ, ঘুরে এত দূর আমাকে নিত না, এই মিনি কক্সবাজার মানে মিনি সুইজারল্যান্ড পর্যন্ত ওনারা আমাকে নিত না, হয়তো কাওয়ার চর অথবা লাল কাঁকড়ার দ্বীপ ঘুরে নিয়ে এসে আমাকে বিদায় দিত। তবে আমার হয়তো বা 200-100 টাকা যদিও প্রতারিত হই, তবে আমাকে উনি যথেষ্ট পরিমাণ ঘুরায় দেখেছে এবং আমার মনে হয়েছে না আমার এই টাকাটা লস হয়নি বা হয়নি। এই যে নদী এইটা কাওয়ার চর, আর অপরদিকে যেটা দেখানো হলো এটা কাওয়ার চর, এই পর্যন্তই আসে, অধিকাংশ লোক এই পর্যন্তই আসে আর ভিতরে যায় না। আর এই যে সামনে যে দ্বীপটা দেখছেন এটা হলো কুয়াকাটার দ্বীপ। আপনারা মোটামুটি যথেষ্ট সুন্দর জায়গা উপভোগ করতে পারবেন কুয়াকাটাতে গেলে। যদি আপনারা কুয়াকাটা থেকে হাতের বামের দিকে, কুয়াকাটা সমুদ্র দিকে মুখ রেখে হাতের বামের দিকে যান, তাহলে এই দৃশ্যগুলা খুব উপভোগ করতে পারবেন। এখানে কিছুদূর আসার পরে একটা মেলা ছিল, আমি যেহেতু রিটার্ন পথে আপনাদের দেখাচ্ছি, কারণ কি আমি যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, আসার সময় আর কি ভিডিও মোটামুটি করতেছি। এই জায়গায় একটা মেলা আছে, মানে একটা ছোট্ট মেলা ধরনের থাকে, এখানে অনেক কিছু পাওয়া যায় এবং এখানে ঝুলন্ত সব কিছুই আছে। এখানে অনেকে অধিকাংশ যারা বেড়াইতে যায় তারা এই পর্যন্তই আসে, সেই মিনি সুইজারল্যান্ড অবধি পর্যন্ত কিন্তু যায় না, এইটা পর্যন্ত এসেই অধিকাংশ লোক চলে যায়, কারণ এখানে 2-4 জন লোক দেখতে পাবেন, কিন্তু ওইদিকে গেলে লোক পাওয়া যায় না, কারণ ওইদিকে খুব নিশুতি এবং মানে এক কথায় উপভোগ করার মতো না। আমি নিজেকে খুব সুন্দরভাবে উপভোগ করছি।
আর এই যে দুই সাইডে গাছ আছে বা মরা গাছ আছে, তার মধ্যে যে বাইক চলছে, তারপরে সমুদ্রের গর্জন, এইগুলা আমার কাছে এতটা আকর্ষণীয় লাগছে, আমার মনে হয়েছে যে সত্যি আমি কুয়াকাটা আসিনি, আমি হয়তো বাইরের কোনো রাষ্ট্রে ঘুরতে এসেছি। আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, প্রথম দিন আমরা আমাদের মনের মতন করে ঘুরলাম। আমি প্রথম দিনই শেষ করছিলাম। আমার সাথে যারা গেছিলো তারা ওইভাবে এত ঘোরা পাগল ছিল না, তারা কুয়াকাটা মেন সমুদ্র সৈকতেই ঘুরছিল। আমি শুধুমাত্র এইভাবে আলাদাভাবে বেড়াইতে গেছিলাম একটু দূরে, এবং আমার কাছে খুব ভালো লাগছিল। এবং পরবর্তীতে তারা কিন্তু আর এই জায়গাগুলো উপভোগ করতে পারেনি, আমি উপভোগ করতে পারছি। আমার একটা উদ্দেশ্য থাকে, আমি যেখানে ঘুরতে যাই গুগল করি, আগে গুগল করে দেখি যে কোথায় কোথায় মানে সুন্দর জায়গাগুলো আছে, সেখানে সেখানে গিয়ে ইচ্ছা মতন ঘুরি। আমার কিন্তু এই মানে হোটেলে থাকতে হবে, আরামায়েশ করতে হবে এমন না। আমি মানুষের বিভিন্ন শখ থাকে, আমার তার মধ্যে অন্যতম একটা শখ ঘোরাঘুরি। আমি প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, আমি বেপরোয়াভাবে ঘুরতে ভালোবাসি। যে এটা আজকে না, আমি ছোটোবেলা থেকেই অনেক ঘোরাঘুরি করি। যাই হোক, আমি এখানে যখন গেছি সেই মুহূর্তে আমার আসলে ওইভাবে ভিডিও করার ইচ্ছা বা ছিল না। যখন সুন্দর দৃশ্যগুলো দেখলাম তখন মনে হলো যে না, ভিডিও করে নেওয়া যায়, মানে খুব সুন্দর দৃশ্যগুলো স্মৃতি হিসেবে রেখে দেবো কাছে হয়তো বা। আপনারা গেলে উপভোগ করতে চাইলে এই জায়গাটা খুবই উপভোগ করতে পারেন। অনেকেই বলে যে কক্সবাজারের চাইতে কুয়াকাটার কোনো নেই, কিন্তু আসলে কক্সবাজার বেড়ানোর মতন জায়গা অনেক বেশি, কক্সবাজার উপভোগ করার মতন জায়গা, তবে কুয়াকাটাও কম না যদি আপনি সেইভাবে ঘুরতে পারেন, এই দ্বীপগুলো সুন্দর করে দেখতে পারেন। আর আপনার যদি সেইভাবে একটা পরিকল্পনা প্ল্যান থাকে তাহলে অবশ্যই আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই যে যারা যাচ্ছে এরা কিন্তু বেশি দূর যাবে না, অল্প দূর থেকে ঘুরে আসবে। এখন থেকে মানে এর আশপাশেই লোক দেখা যায়, কিন্তু আমি যেখানে গেছি ওই অবধি কিন্তু ওইভাবে লোক দেখা যায় না, একদম নিশুতে। আমি খুব ভয় পাচ্ছিলাম, প্রচণ্ড লেভেলের ভয় পাচ্ছিলাম যে সন্ধ্যা লেগে আসছে, একটা বাইকে আসছি, ইনি যদি অন্য কোনো কোয়ালিটির লোক হয়, ইনাকে তো আমি চিনি না। তারপরে অনেক ভয় হচ্ছিল, যার কারণে আমি খুব তাড়াতাড়ি চলে আসছিলাম। পরবর্তীতে ভাবছিলাম হয়তো আমাদের গ্রুপের সাথে যাব, কিন্তু পরবর্তীতে আর যাওয়া হয়নি। তাদের বললাম, তারা আর গেল না, বললো যে না অত দূর যাবো না। পরের দিন আমাদের উদ্দেশ্য ছিল পটুয়াখালী যে ঝাওয়ার চর এবং শুটকি মাছের যে পল্লী সেখানে, আর প্লাস যেটা বলা হয় সমুদ্র সুন্দরবনে পটুয়াখালী শেষ প্রান্তে। বাংলাদেশের 5টা জেলায় সুন্দরবন আছে, তার মধ্যে পটুয়াখালী শেষ প্রান্তে একটা জায়গা যেখানে সুন্দরবনের একটা অংশ আছে, সেখানে গেলাম এবং ঘুরলাম। সেটাও আমাদের কাছে খুব উপভোগময় ছিল। সেই ভিডিওটা আমার কাছে হয়তো এখন নেই, আর এই ভিডিওতে অ্যাডও করতে পারতেছি না, কারণ কি আমার কাছে ওই ভিডিওগুলো করছিলাম কিন্তু কোনো একটা কারণে হয়তো ডিলেট হয়ে গেছে, আমি আর অ্যাড করার মতন অপশন নেই। ওখানেও জায়গাগুলো খুবই সুন্দর। ওইখানে যেতে হলে আপনাকে কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়ানোর পরে হাতের ডানের দিকে আপনি অটো চালিত ভ্যান নিয়ে যাবেন। অটো চালিত ভ্যান 300 টাকা নেবে, আশকারা করে গেলে 300 টাকা। আর যদি আশকারা করে না যান তাহলে কিন্তু সরকারি যে ভাড়ার লিস্ট, সেই লিস্ট অনুযায়ী 1200 টাকা দিতে হবে। আপনারা আশকারা করে যাবেন। আমি এই জায়গায় যদি আশকারা করে আসতাম হয়তো বা আমার 1000 টাকা লাগতো, আমি 1200 টাকা দিতে হতো না। আর আমি তো বুঝতেও পারিনি, যেভাবে আমাকে বলছে যে আপনার যদি যান তাহলে আমাকে ওখানে ঘন্টা চুক্তিও আছে, আমি ঘন্টা চুক্তিও করিনি, কোনো কিছুই মানে বুঝতে পারিনি, প্রথম বুঝতে পারিনি, তো এই জন্য এরকম হয়েছে। আপনারা যদি যান তাহলে অবশ্যই ওনাদের সাথে কথা বলে নেবেন কত টাকা ভাড়া। ওনারা যে লিস্ট দেখাবে সেই লিস্টের 3 ভাগের 1 ভাগ ভাড়া আশকারা করবেন। তবে নন সিজনাল সময় কিন্তু আপনাকে অনেক বেশি লাগবে। আমি যখন গেছি তখন ছিল নন সিজনাল, মানে হোটেল ভাড়াও কম ছিল, এই গাড়ি ভাড়াগুলোও কম ছিল, সব কিছুই কম ছিল। সাঁওতালপল্লীতে গেছিলাম, সেখানে সাঁওতালপল্লীতে এমনি সিজনাল ভাড়া মোটামুটি হয়তো বা 400-500, আমরা 250 টাকার মধ্যে গেছিলাম। সাঁওতালপল্লীর ভিডিও আমার কাছে নেই, এই ভিডিওতে অ্যাড করতে পারতেছি না। আর যাই হোক, আমি যে কাওয়ার চর প্লাস অন্য যে দ্বীপগুলো আছে যেখানে ঘুরছি সেই দৃশ্যগুলো অবশ্যই এখানে যতটুকু পারছি কাভার করার চেষ্টা করছি এবং চেষ্টা অব্যাহত রাখছি। এই দৃশ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশেষে আমরা সেই বাইকের মাধ্যমে আমাদের প্রায় গন্তব্যস্থল যেটা কুয়াকাটা মেন সমুদ্র সৈকত, সেখানে আমরা প্রায় পৌঁছে যাচ্ছি। এবং উনি আমাদের বললো যে ভাই আমি তো আর সামনে আগাবো না, এখানে আপনাদের নামায় দেই, আপনারা এখান থেকে হয়তো 2 মিনিট বা 3 মিনিট হাঁটলে ওই যে দেখা যাচ্ছে, উনি দেখাচ্ছে হাত দিয়ে, যদি দেখা যাচ্ছে ওইটা হলো কুয়াকাটা সমুদ্র সৈকত। আপনারা এখান থেকে হেঁটে যান আর আপনারা এখানে নেমে যান, এখান থেকে নেমে গেলে আমি আর একটা ভাড়া নিয়ে ব্যাকে যেতে পারবো। যাই হোক, উনি আমাদের নামা দিল। আমরা সন্ধ্যা হাঁটতে সন্ধ্যার মধ্যে আর কি কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলাম এবং দৃশ্যটা, এই যে সূর্য ডুবে যাচ্ছে সেই দৃশ্যটা আমি আর কি ভিডিও করার চেষ্টা করছি। যাই হোক, সন্ধ্যা হয়ে গেছিল, আমি ভালোভাবে করতে পারিনি। এটা সূর্য ডোবার একটা দৃশ্য,
সন্ধ্যা হয়ে গেছে। তা রাত চলে গেল, রাতে আমরা সেখানে ফিশ ফ্রাইয়ের যে বাজার ছিল সেখানে গেলাম, এবং বিভিন্ন যেমন কাঁকড়া, এই কাঁকড়াগুলো 200 টাকা করে, 150 টাকা করে, কোনো কিছু কাঁকড়া আছে 250 টাকা করে, মাছগুলো 300, 500 এরকম বিভিন্ন দরের আছে। আমরা যেটা আপনার ফিশ ফ্রাই, বিভিন্ন ফিশ ফ্রাই সেটা আমরা খেলাম। এটা বিশাল বাজার, এখানে এত পরিমাণ মাছ, সমুদ্রের মাছ ভাজি করে বিক্রি করা হয় যেটা কল্পনার বাইরে। প্রচুর ভিড়, আপনি মানে ফিশ ফ্রাই করতে দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, পাওয়া যায় না, এত ভিড়। এবং সেই ফিশ ফ্রাইগুলো খেতে খুবই সুস্বাদু, চমৎকার লাগে। তাই হোক, রাতটা কেটে গেল। পরের দিন সকালে আমরা রওনা দিলাম যে কুয়াকাটা ঝাউবন প্লাস কুয়াকাটার পাশে যে সমুদ্র সৈকত প্লাস আর একটা যেটা বলছিলাম সুন্দরবন শেষ প্রান্তে, সেখানে উদ্দেশ্যে রওনা দিলাম পরের দিন। এবং আরও কুয়াকাটার যে আরেকটা জিনিস আছে, ওইটা না বললেই নয়, যেটা আপনার শুটকি পল্লীর উদ্দেশ্যে রওনা দিলাম। দৃশ্যগুলা মানে খুব ভালো লাগতেছিল। আর এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, এটা মূলত সমুদ্র পানি যাতে পল্লীতে বা গ্রামের মধ্যে না ঢোকে সেই উদ্দেশ্যে এই রক্ষাকৃত বাঁধ, এই বাঁধে কাজ চলছিল। আমরা ঠিকভাবে গাড়ি নিয়ে যাইতে পারতেছিলাম না। আমরা একটা অটো ভ্যান আশা করছিলাম 350 টাকা। আসলে আমি যদি হতাম তাহলে আমার ক্ষেত্রে 600 টাকা দিতে হতো, কিন্তু আমার গ্রুপ ছিল, ওনারা সব কিছু যেহেতু জানে, ওনারা 300 টাকা দিয়ে আশকারা করলো। আর আমার ক্ষেত্রে হলে হয়তো বা দয়া মায়া দেখায় আমি ওনাদের 600 টাকাই দিতাম, কারণ আমি জানতাম না। এক্ষেত্রে ওনারা 300 টাকা করে আশকারা করছিল। পথে গিয়ে এই ভ্যান চালক প্রচণ্ড বিরক্ত করছে আমাদের, মানে কিছু দূর যাওয়ার পরেই, কারণ উনি তো মন মতন করে টাকা পায়নি। ওনার এই উদ্দেশ্য যে এখান থেকে 600 বা 500 বা এরকম বা 700 টাকা এরকম একটা টাকা পাবে, এরকম একটা টাকা পাইলে উনিরা সর্বোচ্চ পর্যন্ত আমাদের নিয়ে যেত। উনি পথে গিয়ে কিছু দূর যাওয়ার পর বলে যে এখানে সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ আছে, এখানে ঢোকা যাবে না, ওখানে যাওয়া যাবে না। কিন্তু আমি যে গতকালকে যে বাইকটা ব্যক্তিকে নিয়েছিলাম ভাড়া করে, উনি কিন্তু যেখানে নিষেধ আছে সেখানেও নিয়ে গেছে, কারণ উনি জানে যে এনাকে নিয়ে গেলে আমি টাকা পাবো। আর এনাকে যেহেতু আশকারা করে নিয়ে গেছি, এই কারণে উনি কিছু দূর যাওয়ার পরে বলে যে ভাই আর যেতে পারবো না। কেন যেতে পারবেন না? ভাই যেতে পারবো না কারণ এখানে সরকার নিষিদ্ধ আছে। 300 টাকা যখন আমরা দেখলাম যে আর যেহেতু উনি যাচ্ছে না বা যেতে চাচ্ছে না, তখন আমি বললাম ভাই যাই হবার হয়েছে, আপনি আরও ভাড়ায় নেন। তখন উনি বললো যে ঠিক আছে আমি যাচ্ছি। তখন আমাদের মোটামুটি অনেক দূর নিয়ে গেছে। অবশেষে আমরা ঘোরাঘুরি করার পর ওনাকে আমি নিজে থেকে 600 টাকা দিয়েছিলাম, কারণ ওনাকে নিয়ে গিয়ে আমরা লঞ্চ গেট না, ওটাকে বলা হলে আপনার যেটা সুন্দরবনের বিপরীত দিকে ঘাট ছিল, ওইখানে ঘাট পার হতে আপনার প্রত্যেকজনের 200 টাকা করে নেয় সমুদ্র পার হতে। আমরা ওনাকে ওখানে রেখে সমুদ্র পার হয়ে ওপার গিয়ে সুন্দরবনটা দেখলাম, উপভোগ করলাম। তারপরে ফিরে এসে এই গাড়িতে আমরা এই যে আপনারা যে দেখছেন না, এগুলো কিন্তু শুটকি শুকাই দিতেছে রাস্তার উপরে। এই শুটকিগুলাই কিন্তু বিক্রি হয়, এই যে শুটকি রাখার আর কি ঘরগুলা, এখানে শুটকি করে আপনি শুকায় রেখে দেয়। এটা মানে আঞ্চলিকভাবে রাখে। এগুলা কিন্তু আবার রপ্তানিও হয় নাকি শুনছি, ওনাদের থেকে জিজ্ঞাসলাম যে হ্যাঁ রপ্তানিও নাকি হয়। যাই হোক, আমরা খুব দ্রুতই যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে হাতের যে ডানের যে রাস্তাটা, এটা কিন্তু কাজ চলছে। আর আমরা যাচ্ছি বেড়িবাঁধের একবার সমুদ্রের পাড় দিয়ে। এখানে কিন্তু ভয় ছিল যে যদি কোনো একটা কিছু